আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি। সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহার, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আমাদের আজকের পর্বেও আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত আছেন। আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত আছেন রেহানা পারভিন। চলুন দর্শক, আমরা রেহানা পারভিন আপুর কাছে চলে যাই। কেমন আছেন আপু? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি এবং আপনাকে দেখে মাশাআল্লাহ খুব বেশি প্রিটি লাগছে। থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আপু। কি নিয়ে ব্যস্ততা চলছে? চাকরি, সংসার, গান, এই তো। আর তাছাড়া আমি নাটকেও কাজ করি, এখন অবশ্য নাটক নিয়ে ব্যস্ততাটা কম। ব্যস্ততা কম। নজরুল সঙ্গীতকে প্রাধান্যের পেছনে প্রেরণা কি ছিল আপনার? নজরুল সঙ্গীত আসলে আমার মানে কি বলবো, প্রাণের সঙ্গীত। আমার বাবা নজরুলের শুরুটা নজরুল সঙ্গীত দিয়েই? একদম নজরুল সঙ্গীত। খুব ছোটবেলায় আমি টাঙ্গাইলের মেয়ে, আমি টাঙ্গাইল বিন্দুবাসিনী গার্লস স্কুলে পড়েছি। তখন আমাদের সঙ্গীতের শিক্ষক ছিলেন আমাদের গুরু মহসিন স্যার। উনি আমাকে প্রথম মানে আমার গানটা যে আমাকে দিয়ে হবে এরকম তিনি মনে করলেন যখন আমি জাতীয় সঙ্গীত গাইলাম, এবং তারপরে গান শেখাতে শুরু করলেন। তখন নজরুলের গানই বেশি শিখিয়েছেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে আপনার অভিজ্ঞতা কেমন? আমার খুব ভালো অভিজ্ঞতা। বাংলাদেশ বেতারে তো আমি সেই 1999 সাল থেকে দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠানে আমি পাঠ করতাম, কিন্তু গানে ইনলিস্টেড হওয়া হয়েছে একটু দেরিতে। এখন নজরুল সঙ্গীতে ইনলিস্টেড আছে। টেলিভিশনে? হ্যাঁ, টেলিভিশনেও আমি ছোটবেলায় তো আমরা নতুন অনুষ্ঠানে গান করতাম, দেশের গান, আর নজরুল সঙ্গীত আমি ইনলিস্টেড এখন বর্তমানে। বাহ, চমৎকার। আপনার মতে নজরুল সঙ্গীতের বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জগুলো কি? নজরুল সঙ্গীত খুব ভালো চর্চা হচ্ছে আমি বিশ্বাস করি, কিন্তু চ্যালেঞ্জ, হ্যাঁ আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, চ্যালেঞ্জ আছে। কারণ নজরুলের গান এপার বাংলা ওপার বাংলায় অনেকেই গান, কিন্তু সঠিক সুরে আদি সুর, হ্যাঁ আদি রেকর্ড অনুযায়ী সঠিকভাবে ছায়ানট নজরুল ইনস্টিটিউটে শেখানো হয়। আমার সৌভাগ্য হয়েছে ছায়ানটে শেখারও এবং নজরুল ইনস্টিটিউটে শেখারও, এবং বর্তমানে আবার আমি মানে নজরুল ইনস্টিটিউটে হায়ার ডিপ্লোমা করছি নজরুল সঙ্গীতের উপর। কংগ্রাচুলেশন। আজকের প্রজন্মকে নজরুল সঙ্গীতের প্রতি আগ্রহী করার উপায় কি হতে পারে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে আমাদের সমাজে না প্রচলিত আছে যে নজরুলের গান মানেই হচ্ছে খুব কঠিন, খুব ক্লাসিক্যাল বেসড গান। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। হ্যাঁ, আছে নজরুলের গান অবশ্যই আমরা বলি সুর প্রধান, রবীন্দ্রনাথের গান যেমন বাণী প্রধান, কিন্তু নজরুলের গান কিন্তু খুব সহজ সুরের গান আছে, শিশুদের জন্য লেখা গান আছে, হ্যাঁ পুজোর গান, মায়ের গান আছে, আবার ইসলামিক, হ্যাঁ ইসলামিক সঙ্গীত আছে, কীর্তন আছে, ভজন আছে। তো সব ধরনের গানই কিন্তু আছে। আমরা সহজ গানগুলো যদি গাইতে থাকি, সব শিল্পীরা, আমাদের যারা লেজেন্ডারি শিল্পী আছেন সিনিয়র, এবং আমরা যারা আছি সবাই যদি গাইতে থাকি, মানুষের কাছে পৌঁছে দিই, তাহলে আমার মনে হয় নতুন প্রজন্ম আগ্রহী হবে, ভয়টা কেটে যাবে। হ্যাঁ, যে নজরুলের গান কঠিন এই ভয়টা কেটে যাবে। দর্শক খুব সুন্দর কথা বলেছেন। অনেকেই নজরুল সঙ্গীত চর্চা করতে চান, কিন্তু ভাবে যে হয়তো বা ওয়ার্ডগুলো অনেক শক্ত কঠিন হবে, আমি হয়তো আয়ত্তে আনতে পারবো না, কিন্তু বিষয়টা আসলে তা না। আপনি বললেন যে খুবই সহজ সরলও আছে, মানে সব ধরনের গানই আছে। তো বেসিকটা তো আসলে আপনি সহজ সরল যে ওয়ার্ডগুলো সেগুলো দিয়েই তো শুরু করবেন। সুর, হ্যাঁ সুর, তো টেনশনের কিছু নেই, আপনারা চাইলে মোস্ট ওয়েলকাম। আপনার গুরু বা প্রিয় শিক্ষক কে ছিলেন এবং তিনি কিভাবে আপনাকে প্রভাবিত করেছেন? আসলে কে বললে আমি আসলে একজনের নাম বলতে পারবো না। আমার শ্রদ্ধেয়, একদম ছোটবেলা থেকে আমি আমার স্কুলে
সঙ্গীতের শিক্ষক মহসিন স্যার, তারপরে আমাদের ইব্রাহিম খান আমার স্যার ছিলেন, উনি শিখিয়েছেন, ওস্তাদ আনন্দ চক্রবর্তী। এবং পরবর্তীতে ঢাকায় যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, তখন ছায়ানটে ভর্তি হয়ে আমার খুব সৌভাগ্য যে আমি খায়রুল আলম শাকিল স্যারের কাছে শেখার এবং শাহিন সামাদ আপার কাছে শেখার সুযোগ পেয়েছি। এছাড়াও আমাদের আরো দুজন অত্যন্ত গুরু, তারা হচ্ছেন সুধীন কাকু, ওস্তাদ সুধীন কাকু এবং ওস্তাদ সোহরাব কাকুর কাছে। ওনাদের সাথে কি যোগাযোগ আছে আপনার? আমাদের তো সৌরভ কাকু আর সুধীন কাকু তো এখন বেঁচে নেই, পৃথিবীতে নেই, কিন্তু আমাদের যে শাকিল স্যার, খায়রুল আলম শাকিল শ্রদ্ধেয়, এবং শাহিন আপা, আমরা ছায়ানটে যাই, অনুষ্ঠান করি, তাদের সাথে দেখা হয়, তাদের সালাম করি, এবং তারা প্রাক্তনী অনুষ্ঠানে আমরা সবাই মিলে একসাথে গান গাইলাম। খুব স্নেহ করেন। জি জি, পরিবেশটা যে আপনি গুরুর সাথেও গান করছেন, হ্যাঁ একদম, এটা বিশাল একটা ব্যাপার। একদম একদম। ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধা কি ছিল এবং আপনি কিভাবে তা অতিক্রম করেছেন? আমি দীর্ঘদিন থেকে কিন্তু 1999 সাল থেকে মঞ্চে অভিনয় করি। আলী জাকের, শ্রদ্ধা আলী জাকের ভাই এবং সারা জাকের সবার সাথে, আবুল হায়াত, ওনাদের সাথে নাগরিক নাট্য সম্প্রদায়ে, আর তার ছোট্টবেলা থেকে গান করি। হ্যাঁ, তো এই সংস্কৃতির চর্চার বাধাটা আসলে একটু চাকরি জীবনে হয়েছে। ট্রেনিং এর জন্য আমরা দেশের ইন্ডিয়াতে চলে যেতে হলো, ফিরে এসে ঢাকার বাইরে পোস্টিং হয়ে গেল, তারপর বিয়ের পর বাচ্চা হওয়ার পরে তো স্বাভাবিকভাবে অনেক লম্বা সময় একটু আমার ব্রেকটা হয়ে গেছে। তারপর আল্লাহর রহমতে আমি আবার ফিরে এসেছি। আমার গানের বন্ধুরা, নাটকের বন্ধুরা আমাকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছে এবং উৎসাহ দেয়, এটাই আমার সৌভাগ্য। কোনো বিশেষ অনুষ্ঠান বা পারফরমেন্সের স্মরণীয় অভিজ্ঞতা শেয়ার করবেন? ছোটবেলা থেকে অনেক অনুষ্ঠানই করেছি, কিন্তু ওই যে 1999 সালটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। ওই সময় নজরুলের জন্ম শতবার্ষিকী হয়, ঠিক আছে? তখন ছায়ানট ও যে ইনস্টিটিউট থেকে একটা বিশাল আয়োজন করা হয় জাদুঘরে। সেখানে আমি এবং আমাদের এক বন্ধু, যিনি এখন বেশ প্রথিত যশা শিল্পী, শহীদ কবির পলাশ, নজরুল সঙ্গীত শিল্পী, আমি আর পলাশ ছিলাম সবচেয়ে জুনিয়র আর্টিস্ট, আর সবাই অত্যন্ত সিনিয়র এবং লেজেন্ডারি। দারুণ ছিল, ভীষণ সুন্দর ছিল, খুব মজার ছিল। আমি এবং আমার গানের পরে মৌ আপুর নাচ ছিল, এবং মৌ আপু তখন ছিলেন প্রেগনেন্ট। উনি নাচটা করার পরে, স্পেশাল অনুষ্ঠান তো উনি ছাড়তে চাননি, অনুষ্ঠানটা করার পরে উনি খানিকটা অসুস্থ হয়ে পড়েছিলেন, জাহিদ ভাইয়ের কোলে হয়ে পড়লেন। আমরা সবাই খুব ওয়ারিড ছিলাম। এরপর ওনাকে আমরা সুস্থ করলাম। এটা আমার খুব স্মরণীয় একটা, মানে মনে করার মতো একটা বিষয়। হ্যাঁ, সেটাই। খুব। সঙ্গীতের পাশাপাশি আপনার ব্যক্তিগত জীবনের ব্যালেন্স কিভাবে বজায় রাখেন? অনেক তো ব্যস্ত থাকা হয়। এটা আসলে একটু মানে টাইম ম্যানেজমেন্ট। সত্যি কথা বলতে যে আমি প্রায় 23 বছর ধরে হেলথ এবং এডুকেশন নিয়ে কাজ করেছি, সঙ্গীত এবং নাটকের পাশাপাশি। সেটা হলো, আমি আদ্দিন মেডিকেল কলেজ হসপিটালে কাউন্সিলিং সাইকোলজিস্ট হিসেবে ছিলাম, এবং বিভিন্ন স্কুলে ঢাকা এবং ঢাকার বাইরে টাইম ম্যানেজমেন্ট আসলে কিভাবে শিক্ষকতা করেছি। তো এই সকাল থেকে একদম খুব ভোরবেলায় উঠে গিয়ে জাতীয় সঙ্গীত করাচ্ছি বাচ্চাদের, এটা আমার এত বছরের অভিজ্ঞতা। তো তারপর পরই বাসায় ফিরে সংসারের কাজ টাজ করে গুছিয়ে বিকেলবেলা হয়তো রিহার্সেল, কখনো শুটিং, কখনো নাটকের, কখনো গানের বা মানে মঞ্চের রিহার্সেল। সময়টা ওইভাবে ভাগ করে নিয়েছেন যে আমি এখন এটা করব। সপ্তাহের এটা করে ফেলেন রুটিনটা, নাকি মাসিক, নাকি প্রতিদিনেরটা রুটিন? না, আমরা আমার যখন যে প্রোগ্রামটা আসে আমি সেটা অবশ্যই নোট ডাউন করে রাখি। সেই অনুযায়ী কোনো লাইভ প্রোগ্রাম থাকলে বা কোনো রিহার্সেল থাকলে এবং শুটিং থাকলে সেটাকে ওইভাবে গুছিয়ে নিই, নোট ডাউন করে নেন যে সারাদিনের কাজগুলো, যে এখন আজকে এটা করব বা ওই তারিখে ওটা করব, তাহলে সহজ হয়। এত তো মনেও থাকে না। এছাড়া আমার ছোট ছোট অনেক বাচ্চাদের আমি গান শেখাই, তাদের মূলত নজরুল সঙ্গীতের প্রতি উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। আসলে সঙ্গীত শুধু শিখলেই হবে না, সেটাকে ধারণ করতে হবে, মনে লালন করতে হবে এবং পালনও করতে হবে, এবং ছড়িয়েও দিতে হবে নতুন প্রজন্মে। হ্যাঁ, কারণ সব মানে সারা জীবন তো আর আমরা থাকবো না, আমাদের এই কাজগুলো কথা বলবে। একদম একদম। আপনি তো মঞ্চে অভিনয় করেন, আবৃত্তি করেন, তো কোন গ্রুপ ও বিশেষত কোন নাটকে অভিনয় করেন? আমি ওই যে বললাম, নাগরিক নাট্য সম্প্রদায় বাংলাদেশের একেবারে প্রথম সারির একটা অত্যন্ত জনপ্রিয় নাট্যদল। সেখানে আমি দেওয়ান গাজীর কিস্সাতে অভিনয় করেছি লাইলি চরিত্রে দীর্ঘদিন।
স্বপ্নবাজ নাটকে সায়রা চরিত্রে অভিনয় করেছি। আচ্ছা আচ্ছা, আমার খুব সৌভাগ্য। তাই না? ইউটিউবে আপনি নাটক দেখতে পারবেন। দেখতে পাবেন। দর্শক, আপনারা যদি আপুর নাটকগুলো দেখতে চান তাহলে ইউটিউবে কিন্তু পাবেন। আপু আরেকটু বলে দেন দর্শকদের উদ্দেশ্যে। দেওয়ান গাজীর কিস্সা সার্চ দিলে আপনারা কিছুটা অংশ দেখতে পাবেন। মঞ্চ নাটক তো পুরোটা আপলোড করা হয়নি। আমাদের পরিচালক এবং গুণী অভিনেতা কাউসার চৌধুরী উনি এটা আপলোড করেছেন ইউটিউবে। ধন্যবাদ। বাহ, চমৎকার। আপু ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি, স্বপ্ন কি? সত্যি কথা বলতে বিভিন্ন সেক্টরে চাকরি করেছি, সংসার সবকিছুর পরে আমার খুব ইচ্ছে যে একটা গানের স্কুল হবে, যেখানে ইচ্ছে করলে অনেকে বিনামূল্যে গান শিখতে পারবে। কিন্তু ইচ্ছে আছে, কিন্তু বাবা মা হয়তো সেটা কন্ট্রিবিউট করতে পারছে না, অ্যাফোর্ড করতে পারছে না। সবার সামর্থ্য তো একরকম সব হয় না। ক্লাসের মানুষরাই যেন, সব শ্রেণীর মানুষরা যেন, বাচ্চারা বিশেষ করে শিশুরা যেন যুক্ত হতে পারে, যে কোনো বয়সীরাও যেন যুক্ত হতে পারে। মানে অনেক প্রতিভা থাকা সত্ত্বেও কিন্তু অনেকে আগাতে পারে না, আগাতে পারে না। অনেকটা আর্থিক ব্যাপার ব্যাপার থাকতে পারে এবং উৎসাহিত আরেকটা হচ্ছে ওই যে উৎসাহের যে করা, বিষয়টা হ্যাঁ। বললেন, হ্যাঁ, সেই মানুষগুলোর অভাব থাকে। এবং আমার তো অনেক ভালো বন্ধু আছে যারা এটাতে আগ্রহী। আমি যদি একটা উদ্যোগ নিই, তারাও হয়তো আমাকে হবে, অনেক হ্যাঁ, এগিয়ে অবশ্যই, আসবে, অবশ্যই। নিশ্চয়ই আসবে। আপু, আপনি তো গান বন্ধুদের কথা বললেন, এছাড়াও কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নজরুলের গানের উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছেন তাকে মেনশন করে কিন্তু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতে পারেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। খুব ভালো একটা কথা বলেছো। আমি অনেক বছর পরে আবার ফিরে এসে যে সঙ্গীতের সাথে এতটা ওতপ্রোতভাবে জড়িত হতে পেরেছি, নজরুলের গানটা চর্চা করতে পারছি, এটার পেছনে বাঁশুরি নজরুল চর্চা কেন্দ্র। বাঁশুরি একটি নজরুল চর্চা কেন্দ্র এবং তার প্রতিষ্ঠাতা কর্ণধার ইঞ্জিনিয়ার ডক্টর খালিকুজ্জামান স্যার এবং তার সহযোগীদের আমি বিনীত কৃতজ্ঞতা জানাচ্ছি। তার এই প্রতিষ্ঠানটি, এই বাঁশুরি, প্রতিনিয়ত পুজো, বিভিন্ন ধরনের ধর্মীয়, মুসলিম ধর্মের এবং হিন্দু ধর্মের সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করেন এবং ওই ধর্মের সাথে রিলেটেড যে গানগুলো নজরুল লিখেছেন সেই গানগুলো নতুন করে আদি সুরে শেখানো হয় ভালো ট্রেনার দিয়ে, অভিজ্ঞ ট্রেনার দিয়ে, এবং সেগুলো উপস্থাপন করা হয় বিভিন্ন মণ্ডপে, পুজোর সময় যেমন মণ্ডপে, এবং আমরা আশুরা হলো কিছুদিন আগে আমরা বিটিভিতে অনুষ্ঠান করলাম, কাজী নজরুল ইসলামের মার্সিয়া গান গাইলাম। তো এই বাঁশুরিকে আমি আরো বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ বাঁশুরি। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও। তো আপু, এখন আমরা টক উইথ নাহারের র্যাপিড ফায়ার কোয়েশ্চেনে চলে যাচ্ছি। আপনি প্রস্তুত আছেন তো? আরে নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে। কিছু নাই তো? না না, এটা একটা ফান থাকবে আর কি। প্রিয় নজরুল গান? প্রিয় নজরুলের গান আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। বাহ। স্টেজ না স্টুডিও, কোনটা বেশি পছন্দ? অবশ্যই মঞ্চ, স্টেজ। রাত না সকাল, কখন গান অনুশীলন করেন? ছোটবেলায় তো দুবেলাই করতাম, এখন আসলে কাজের চাপে রাতে করা হয়। আচ্ছা, প্রিয় খাবার? কি আর বলবো, মানে এত উঠিয়ে গেছি, তারপরে মিষ্টিটা পছন্দ। টাঙ্গাইলের মানুষ তো, টাঙ্গাইলের মিষ্টিটা, টাঙ্গাইলের মিষ্টি খুব পছন্দ, আর সাদা ছানার মিষ্টিটা আমার ভীষণ পছন্দ। আচ্ছা, আমার অবশ্য রসগোল্লা খুব পছন্দ। প্রিয় রং? এই যে পরে আছি, আমি এটা বুঝতে পেরেছি। সাদা নীল, মানুষ সাদা তো থাকবেই, সাদা নীল ভালো লাগে কিন্তু না? আমারও নীল অনেক পছন্দ। আর এই যে বর্ষাকাল, নীল আকাশ, সম্পর্ক তো আছে সাদা মেঘের সাথে। হ্যাঁ, মানে বৃষ্টির সময় নীল শাড়ি, নীল চুড়ি, চুলগুলো খোপা থাকবে, অল্প অল্প বৃষ্টি পড়ছে, আপনি হাঁটছেন, মানে চিন্তা করলে অন্যরকম লাগে, একটা অন্যরকম আবহাওয়া পরিবেশ তৈরি হয়। বিদেশে পারফর্ম করার সুযোগ পেলে কোন দেশ বেছে নেবেন? আপনি তো গিয়েছেন অনেক দেশে, তো আপনার কোন দেশ ভালো লাগে? অনেক দেশে যাইনি, ইন্ডিয়ার বেশ কিছু প্রদেশে যাওয়ার সুযোগ হয়েছে চাকরি সূত্রে। কলকাতা। কোন প্রদেশটা ভালো লাগে বেশি স্টেজের ক্ষেত্রে, মানে গানের ক্ষেত্রে? ও আচ্ছা, আমি কোন দেশে পারফর্ম করতে পারলে আপনি প্রশ্ন করেছিলেন যে ভালো লাগবে। ভারতে, অবশ্যই ভারত এবং ইউএসএ তে, আচ্ছা, যদি সুযোগ থাকে। কি কি গান করেছিলেন সেখানে? ও ভারতে আমি যখন আমি 2003 সালে তামিলনাড়ুতে আমি একটা প্রফেশনাল কোর্সে যাই, তখন চার্চে আমি তামিল ভাষার গান গেয়েছি। আচ্ছা আচ্ছা, প্রেয়ার সং।
বাহ। প্রার্থনা গীতি আচ্ছা আচ্ছা। সেগুলো গেয়েছি। আপু আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ দিকে আসলে আপনার গান দিয়ে আমরা শেষ করবো আসলে অনুষ্ঠান। নিশ্চয়ই। আপনার প্রিয় গান আপনি বলতে পারবেন তখন। আচ্ছা, গানের বাইরে অবসর কাটানোর প্রিয় কাজ? সেই বই পড়া, কবিতা, এসব পছন্দ। আপনার জীবনের এক শব্দে সংজ্ঞা দিন। এক শব্দে ব্যস্ততাই সুস্থতা। যতক্ষণ বাহ, ব্যস্ত আছি চমৎকার, চমৎকার, ভালো আছি। খুব সুন্দর বলেছেন। যদি গান না করতেন, কণ্ঠশিল্পী যদি না হতেন, তাহলে কোন পেশায় থাকতেন? কণ্ঠশিল্পীর পাশাপাশি আমি তো শিক্ষকতাটা করেছি দীর্ঘদিন। এখন অবশ্য আমি একটা সেবামূলক প্রতিষ্ঠান ইসান ফাউন্ডেশনে কাজ করছি। আচ্ছা, তো আমি যে কোনো সেবামূলক কাজ এবং শিশুদের নিয়ে কাজ করতে ভালোবাসি, বেশি পছন্দ করেন। পছন্দ করি। তো এই তো এটাই আমার সবচেয়ে প্রিয় কাজ, বাচ্চাদের সাথে কাজ। জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা কে ছিল এবং কি ছিল? সঙ্গীতের ক্ষেত্রে আমার বাবা মা দুজনেই ভীষণ গান পছন্দ করতেন। মা হচ্ছে লোকগীতির ভক্ত, আর বাবাকে নিয়ে একটা কাহিনী না বললে আপনাকে বোঝা যাবে না হ্যাঁ, কতটা অবশ্যই। ভক্ত ছিলেন। উনি হচ্ছে তাকে ইনজেকশন দিতে আমার এক ডাক্তার চাচা আসতেন, বাবার বন্ধু ডাক্তার হারুনুর রশিদ। উনি এসে বলছেন যে মাঝার ভাই আপনি ভয় পাচ্ছেন কেন, একটা ইনজেকশন দিব। বলে যে না প্লিজ, ওই লাইলি তোমার এসেছে ফিরে এই গানটা বাজান ক্যাসেটে, তারপর আমাকে ইনজেকশন দিবেন। ও মাই এতটা গড, ভক্ত ছিলেন উনি। মানে এমন শোনা যায় না। দর্শক, কি দারুণ অভিজ্ঞতা শুনলাম। তো এই আঙ্কেল তো আছেন না? না, চলে আচ্ছা। গেছে, 9 বছর আর হয়ে আন্টি? গেল। চলে গেছে। আচ্ছা আচ্ছা, বাবা মাকেও বেছে নেই, আল্লাহ বেশ নসিব করুক। আপনার এখন অনুপ্রেরণা কে দিচ্ছে সব কাজে? আপনার সন্তান? হ্যাঁ, আমার সন্তান, আমার হাজবেন্ড, আমার বন্ধু বান্ধব, স্পেশালি আমার সবাই। গানের বন্ধুরা, গান বন্ধু। আচ্ছা আচ্ছা। গান বন্ধু সবার প্রতি আমি অসম্ভব কৃতজ্ঞ। তারা আমাকে যে এত বছর পরে ফিরে এসেছি, যে করোনাকালীন সময় যখন আমি লাইভ অনুষ্ঠানগুলো করেছি, তার আগে একটা দীর্ঘ বিরতি, তখন তারা আমার সাথে লাইভ করেছেন এবং তারা সবসময় বলেছেন যে তুমি এসছো, আমরা আছি তোমার পাশে। বাহ, এই গান যে বন্ধুদের ধন্যবাদ। তোমার পাশে আমরা আছি, এই কথাটা যে কত শক্তিশালী, কত শক্তিশালী, মানে সত্যি হাসিনা। আপনাকে অনেক দূরে নিয়ে যাবে, একদম, আপনার একদম। মানে ইচ্ছা শক্তি আরো বাড়িয়ে দেবে। একদম এই যে বেঁচে থাকার প্রেরণা। হ্যাঁ, আমি তোমার পাশে আছি, আছি। মানে আমরা আমরা বললে তো এটা আরো বড় একটা বড়, বড়, শক্তি। হ্যাঁ। আমি বললেই তো যথেষ্ট। সেটাই। আমরা নারীরা কিন্তু এটা চাই যে কেউ আমাদের পাশে থাকুক, সে বন্ধু হোক, আমার কাছের কেউ হোক, প্রিয় কেউ হোক। তো দর্শক, আপনারাও চেষ্টা করবেন এভাবে কারো না কারো পাশে থাকার। আর যদি বিশেষ কিছু বলতে চান কোনো ফ্রেন্ডকে বা কাউকে, যেটা বলা হয়নি বা সে দূরে ছিল বা আছে, কোনো মেসেজ থাকলে দিতে পারেন। আমি আমার গান বন্ধুদের সবাইকে, মানে তারা কাছে আছে বা দূরে আছে বা অনেকের সাথে দীর্ঘদিন দেখা নেই, তাদের সবাইকে আমি আমার ভালোবাসা, প্রীতি এবং কৃতজ্ঞতা জানাই। তারাই আমার অনুপ্রেরণা, অনেক বড় অনুপ্রেরণা। পরিবারের পরেই তারাই আমার অনেক বড় অনুপ্রেরণা। তাদের সবার শুভকামনা আমার সবসময় আমার ভেতরে আছে তাদের জন্য। আপু, অনেক ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে টক উইথ নাহারে এসেছেন। সত্যি আপনার জীবন, আপনার গল্প, আপনার ছোট ছোট আশা আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। আপনার কেমন লাগলো আমাদের এখানে এসে? অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে, আর তোমার সাথে পাশাপাশি বসে গল্প করছি, এটা তো একটা অনেক, আমারও অনেক দিনের চমৎকার ইচ্ছা একটা- ছিল আপু, আমি এই সুযোগটা হাতছাড়া করিনি। আপনিও ফ্রি ছিলেন My pleasure. এখন, এই জন্য আপনাকে আমন্ত্রণ জানানো। আপনি এসেছেন, আমি ভীষণভাবে মানে অনেক বেশি খুশি। থ্যাংক ইউ সো মাচ। টক উইথ নাহার 21সংবাদ.com-এর সকলকে, যারা ক্যামেরার সামনে এবং পেছনে কাজ করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, কিছু বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। নিশ্চয়ই। ভালো থাকবেন। ভালো থাকবে তুমিও। যেতে যেতে কিন্তু আপনার গান একটা হবে, তার আগে আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি। নিশ্চয়ই।
প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে প্রতি শুক্র ও শনিবার বিকেল 4টায় আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। এবং আমরা শেষ করছি আপুর সুন্দর একটি গান শুনে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপু, শুরু করি। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমারি তিয়াসী বাসনায় আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। বাহ, চমৎকার! একটা জোরে করতালি হয়ে যাক দর্শক। আবারও আপনাদের সাথে নতুন কোনো আয়োজনে দেখা হবে। আল্লাহ হাফেজ।